আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমার পরিচয় আর দেব না। আমার মনে হয় ইতিমধ্যে আপনারা আমার কিছু হইলেও আমার পরিচয় পেয়েছেন। আমি বেশ কয়েকটি এপিসোড দিয়েছি। আমি যদিও অত বিজ্ঞ রাজনীতিবিদ নয়, অত পিএইচডি হোল্ডার নয়, তবে আমি এমপি করেছি। আমার লেখাপড়া ঘাটতি থাকতে পারে, কিন্তু মাশাআল্লাহ আমার বুদ্ধিমত্তার আমার মনে হয় না ঘাটতি আছে। আমি দেশের জন্য দশের জন্য চিন্তা করি। আমি আমার দেশে আমার বাবার নামে ফ্রি মেডিকেল সেন্টার করেছি, যেখানে মেডিকেল চিকিৎসা ও ঔষধ বিতরণ করে থাকি বিনামূল্যে গরিবদেরকে নিয়ে। আমার বাবা সেদিকে এই যে শেখ হাসিনা, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, 17 কোটি লোকের উনি প্রতিনিধি করবেন। উনি 17 কোটি লোকের খাওয়া দাওয়া ওষুধ বড়ি সব কিছুই তো দেওয়ার কথা। উনি কি দিয়েছেন আর উনি কি নিয়েছেন ভাই, সব বলেন না আপনারা। এই মহিলা নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই বোন যত আছে 14 গোষ্ঠী খুঁজে নিয়ে উনি টাকা ভরে দিয়েছেন। এই যে তাপস নূর ভাই কত হাজার কোটি টাকা যে নিয়েছে আল্লাহ কাপড় নিয়ে যায়। এই যে বিদ্রোহীর যে কেসটা, এটা তো এই তাপস নূরই করেছিল। বিডিআর যে ঘটনাটা তাপস নূর করেছিল। সেই তাপস নূর ঢাকার দক্ষিণ পৌরসভার মেয়র হইয়া কত কোটি টাকার জন্য সে দূরে ওখানে গেছে। সে ছিল এমপি, সে হয়েছে মেয়র। কি জন্য গেছেন জানেন? ওখানে অনেক টাকার লেনদেন হয়, এই জন্য গেছেন। ভাই সাহেবেরা, আপনারা একটু চোখ খুলে দেখেন এখন, এবং বিবেচনাও করেন। এখন হলো নির্বাচন মৌসুম, সব পার্টি দৌড়াচ্ছে, বিএনপি, জামাত, এনসিপি সবাই তো দৌড়াদৌড়ি করতেছে। হয়তো আপনারা ভুলে গেছেন, এখানে একটি টাকার খেলা চলছে। টাকা কিভাবে চলে সেটা অকশন দরে চলতেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে যেভাবে বিভিন্ন দ্রব্যের মূলামূলি হয়, ঠিক সেইভাবে আমি বলি আপনাদেরকে, আপনারা লিখেন ঢাকা 1 নম্বর, চিটাং 2 নম্বর, খুলনা 3 নম্বর। ঢাকা সিটিতে একজন এমপি নমিনেশন পেতে গেলে বিএনপি থেকে অ্যাটলিস্ট 3 কোটি টাকা লাগবে কমপক্ষে। সেখানে যদি জামাত একজন এমপিকে নমিনেশন দেয়, অ্যাটলিস্ট 1 কোটি টাকা তো নেবে। আচ্ছা, এটা আমার হিসাব ভুল হইতে পারে। তাহলে এনসিপি নমিনেশন যদি দেয় 50,000 নিতে পারে, কারণ ছাত্র মানুষ বেশি নেবে না, তাতে খরচও কম, তাদের আপাতত লোভও কম আছে। কিন্তু লোভী হচ্ছে উপরের দিকে দলগুলি, উপর দিকের লোকগুলি, তাদের তো আছে আরো চাই। তারা বলতেছে আমাদের গত 15-20 বছরে আমাদের অনেক লস হয়ে গেছে, ব্যবসায় ক্ষতি হয়ে গেছে, ইনকামে ক্ষতি হয়ে গেছে, আমরা জেল কাটছি, আমরা ইন্ডিয়া চলে রেখে দিয়েছি, আমাদেরকে ক্ষতি করছে অনেক। তাই আমাদের একটু বেশি টাকা দরকার। তাই ওখানে বিএনপির ঢাকাতে 3 কোটি হইল, চিটাঙে 2 কোটির কম হবে না, 2-2.5 কোটি টাকা, আর খুলনা তো 1.5-2 কোটি হবে সিটি এলাকা। আর বিভিন্ন উপজেলা এলাকা একটু কম হইতে পারে, অবস্থা বুঝি। এখন কিন্তু টাকার খেলা চলছে পয়সা, টাকার কোরবানির মাঠের মতো। বড় বড় গরু আসছে, মূলামূলি হচ্ছে, টাকা লেনদেন হচ্ছে। আপনারা কিন্তু ঘরে বসে থাকবেন না ভাই, একটু খেয়াল করেন, কিছু টাকা ধরেন আপনার পরিবারের জন্য, ছেলেমেয়ের খরচের জন্যে, আপনার কাপড় টুপড় কেনার জন্যে, শীত আসতেছে, আবার ধান ডাল চাল তেল কেনার জন্যে। বাংলাদেশে অভাব হইতেও পারে, কারণ যেভাবে বাংলাদেশের ব্যাঙ্কগুলো খালি হয়ে গেছে, আপনি চেক দিলে টাকা পাচ্ছেন না। তাই আমি বলতেছি, আপনারা বেরিয়ে আসেন, টাকা ধরেন। আপনারা এক কাজ করবেন, আপনি নিজ এলাকায় আপনারা ক্যান্ডিডেট হয়ে যাবেন, ক্যান্ডিডেট হবে, ডিক্লার দিবেন যে আমি এমপি ইলেকশন করব। তখন আপনাকে বসে যাওয়ার জন্যে এদের 2-3 পার্টি আসবে, ভাই আপনি বসে যান, আপনাকে 50 লাখ দিচ্ছি, 25 লাখ দিচ্ছি, 75 লাখ দিচ্ছি। ভাই সাহেবেরা,
আপনারা একটু চোখ খোলেন, দেখেন বাংলাদেশে কি হতে যাচ্ছে। এটা ইলেকশন নয়, এটা টাকার খেলা, টাকার খেলা। যুক্তরাষ্ট্রে পৃথিবীর বৃহত্তম একটা যুগের আড্ডা আছে, সে জুয়ার খেলায় আপনি যদি যান দেখবেন অ্যারাবিয়ানরা লোকরা আসে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে বেট করে। আরে পাক না না পাক, লম্বা যুব্বা আল্লাহ কোথাগুলা আল্লাহ আসে, এইটা হলো পেট্রোলিয়ামের টাকা। আর আসে এখানে খরচ করি ফুর্তি করে চলে যায়, বড় বড় লিমোজিনে আসে। তাই এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতিতে কোয়ালিফিকেশন দরকার হয় না, গুন্ডামি দরকার হয় আর টাকার দরকার হয়। দুটা জিনিস মনে রাখবেন। অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, আমার নিজের কথাটা, অতীতের অভিজ্ঞতা থেকে বলছি। ইভেন কি আমাদের এলাকায় একজন ভদ্রলোক এমপি হয়েছিলেন, তার কোনো লেখাপড়া নাই, তিনি 3 হাসিনার আমলে বিনা কন্টেস্ট হয়েছেন, অথচ তার লেখাপড়া খুবই দুর্বল। উনি বাংলাদেশে সংবিধান পড়তে পারেন কিনা এটা আমার সন্দেহ আছে। এইভাবে উনি টাকা পয়সা দিয়া রেরাকে দিয়া কমিশন নিতেন এবং বেশ কয়েকবার 3বার হয়েছিলেন। তাই আমি দৃঢ় কণ্ঠে বলতে চাচ্ছি, বাংলাদেশে এখন যে ঘটনাটা চলছে, সেই ফেব্রুয়ারি পর্যন্ত, ইলেকশনের দিন পর্যন্ত প্রত্যেক উপজেলা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়িতে ওনাকে টাকা বিতরণ করতে হবে, না ভোটার আসবে না, ওনাকে ভোট দেবে না। তাই উনি একেবারে পাগলের মতো ছুটে যাচ্ছেন। তার সাথে বেশ কিছু সঙ্গভঙ্গ আছে, সামরা আছে, নেতা নেত্রী আছেন, ওনারা যান, গাইড করে যান, থাকা খানা ফ্রি, টাকা তো অনর্গল। মাইকেল মধুসূদন টাকা গুনে দেয় না, বর্তমানেও টাকা গুনে দিচ্ছে না, হাত মুট করে টাকা দেয়। আপনারা যান ভাই, সবারই টাকার দরকার আছে। আপনারা অনেক কষ্ট করেছেন দেশের জন্য, দশের জন্য অনেকদিন কষ্ট করেছেন, আপনারা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করেছেন। দেশের অর্থনীতি খারাপ ছিল, ব্যাংকের টাকা লুট হয়ে গেছে। বাংলাদেশের ব্যাংকের স্বয়ং গভর্নর যেখানে চুরি করে, সেই দেশের জনগণ কোথায় যাবে? আপনি বলেন, যে রক্ষক, যে আমাদের ট্রেজারি রক্ষক, টাকা পয়সার রক্ষক, দেশের রক্ষক, সেখানে সুরার দ্বারা থাকে আমাদের মাটির নিচে, সেই সাবিও নাকি বদলে গেছে। আহারে আল্লাহ, আমরা কোথায় যাব? আল্লাহ কোনো বিচার নাই আমাদের দেশে। সেই গভর্নর হাজিরের কাছে গিয়ে বলে, আমি রিজাইন করছি, আমাকে মাফ করে দিন। 105 মিলিয়ন ডলার চুরি হইল, আর গভর্নর গিয়া হাসিনার কাছে মাফ চায়। হাসিনা কয়, আপনি রিজাইন করছেন, আমাদের দেশে তো রিজাইনের কালচার নাই, তবু আপনাকে ধন্যবাদ, আমি রিজাইন করছি। কিন্তু টাকা কই? 105 মিলিয়ন। ওই বদমাইশের বাচ্চা, তোর প্রধানমন্ত্রী ছাড়া 105 মিলিয়ন কেমনে ভাষা? এটাকে কি তোর বাপের? তুই তো ফকিরা ছিলি, গরু বালতি। এই যে 105 মিলিয়ন ডলার যে চুরি হলো বাংলাদেশে, তোদের এই যে কোডিংটা কে দিয়েছে? কোড পাস করছে কে? তুই করেছ নাই? তুই যে হলে ছাত্র, আমিও সেই মহসিন হলে ছাত্র, মনে রাখিস। আমি তো বাংলাদেশের মানুষের একটি টাকা চুরি করি নাই কোনদিন, আমার জীবনে করি নাই। আমি দেই, এখনো দেই। তুই সেই এখনো সেই গভর্নর কি জানি নাম, সে এখনো জীবিত আছে। তাই আমি বলছি, ভাই সাহেবেরা, আপনারা চোখ খোলা রাখেন। বাংলাদেশের ব্যাংকের যেই গভর্নর, ডিপটি গভর্নর, ডাইরেক্টর আছে, এরা অনেকেই ছোট না হয়। এই পাঁচখানা যে কোডটা, যে ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ আমেরিকা থেকে যে গেছে, যে এই টাকাটা আমরা দিব কিনা, একটা এসি আছে 105 মিলিয়নের। এইটাতে শেখ হাসিনার ছেলে ওয়াজেদও জড়িত ছিল ভাই, সবাই বলে। এখন কথা হচ্ছে, আমাদের দেশে যেই ক্ষমতায় যায়, সে মিলে তার ছেলে এবং তার মেয়ে, তার বোন, ভাই যা আছে, 14 গোষ্ঠী সবাই মিলে যদি চুরি করে, ওই দেশে কি থাকে আপনি বলেন? যে হাসিনা বলেছিল 10 টাকা চাউলের কেজি খাওয়াইছে আপনাদেরকে। এখনো মোটা চালের কেজি 70-80 টাকা, চিকন চালের কেজি তো আরো 100 টাকা, 120-130 টাকা আছে। এবার দেখেন যে পুলিশের অত্যাচারে, পুলিশের চাঁদাবাজিতে টাকা আটকে টাকা নেয়, মাল আটকে টাকা নেয়, সব জায়গায় টাকা দিতে 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 মালের দাম হয়ে যায় দ্বিগুণ। তাতে করে আওয়ামী লীগের সংসদের চাঁদা, লোকাল
যে ইয়ে আছে না, কি ইউনিয়ন টিউনিয়ন আছে না, হাবি যাবি বাজার ইয়ে না, হেদেরকে টাকা দাও। এই কৃষক কোনোদিনও টাকা পায় না, তারা আসে কারণ বাজারে মাল বিক্রি করে চলে যায়, সামান্য কোটি টাকা লাভ করে তারা করছে। এক লোক এখন আমার বাসায় এসে হোম কেয়ার করতেছে, সে বলতেছে ভাই আমি যশোর থেকে এসেছিলাম, কারণ বাজারে আসতে যে কত জায়গায় টাকা দিছি, দিতে 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 আমি যে খরচ করছি উৎপাদনে, সেই পাতাকপি ফুলকপি গাজর টাজর অনেক কিছু খেতে করতো, ট্রাকে করি কারবাজার নিয়ে আসতো, সেই জায়গায় জায়গায় ট্যাক্স, সেই ট্যাক্স দিতে দিতে সে শেষ হয়ে গেছে, একটি টাকাও নিয়ে সে বাড়িতে যাইতে পারে নাই। আমাদের ইউনূস সাহেব বাংলাদেশের সন্তান না, ক্যাবিনেট মেম্বাররা যারা আছেন তারা বাংলাদেশের সন্তান না, হোম মিনিস্টার সৌদি সাহেব, লেফটেন্যান্ট জেনারেল সৌদি সাহেব বিভিন্ন সাংবাদিক হয়, আপনি অ্যাডভাইজার হইয়া মন্ত্রিত্বের মতামত পাইয়া সব কিছু সুবিধা পাইয়া আপনার ভুলে গেছেন। মাঠে যান, দেখেন কোথায় কি হচ্ছে, জায়গায় জায়গায় যান, খোঁজেন, পয়েন্টে যান, কারণ বাজার জায়গায় চুপ করে বসে থাকেন। তারপরে উত্তর দিকে এসে সাভার এবং দক্ষিণ দিকে এসে যাত্রাবাড়ি, বিভিন্ন পয়েন্টে তারা দাঁড়িয়ে থাকে এবং সাদা নেয়, সেই সাদার ভাগিদার হইল পুলিশ। পুলিশ লোক দিয়ে নেয়, পুলিশ পিছনে দাঁড়িয়ে থাকে। ইভিন কি রাস্তার পাশে যেই হকাররা থাকে 100-200 টাকা নিয়ে তারা যে ব্যবসা করতে আসে জীবিকা নির্বাহ জন্যে, বাড়িতে বৌদি রেখে আসছে 2-4-5 জন, এখান থেকে ইনকাম করবে, দেশে যাবে, খাবে, এবং দেশে ছেলেমেয়েরাও লেখাপড়া করবে, মাইয়া বিয়া দিবে, তাদের থেকে ডেলি 60-65 জন আসে, 40 টাকা পাচ্ছে, আবার সামনে দিচ্ছে। আমি রাস্তায় হেঁটে হেঁটে ঢাকার দেখছি কলাবাগানে এবং কারবাজারে, আমি নিজ চোখে দেখছি। তো ভাই এদের পিছনে পুলিশ থাকে, এদেরকে পাঠিয়ে দেয়, তারপরে এইরা টাকা নিয়ে পুলিশকে দেয়, এরা একটা অংশ পায়, এই হলো কারবার। আর ফুটপাতের দোকানগুলোতে যেগুলো একটু অবৈধ, তাদের দুর্বলতা আছে, তাদেরকে তো দিতেই হবে, কোনো উপায় নেই। তা আমরা কোন দেশে আছি ভাই? একটু মানুষকে শান্তি শৃঙ্খলা দেন না, আমরা একটা স্বাধীন দেশ, 30 লক্ষ মা বাবার জীবনে আমরা দেশ ছাপিয়ে পাইছি, স্বাধীন পাইছি, আপনাদেরকে একটু শান্তিতে দিতে পারবেন না? আমরা ক্ষমতা বসে হয়েছেন, রাতের পর দিনের পর মিটিং করতেছেন, বিরিয়ানি খাচ্ছেন, চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, হাস্যরসন করতেছেন। আপনারা একটু নিচে নামেন, দেখেন, জমিনে যান, মাঠে যান, রাস্তায় যান, দেখেন। আপনারা চুপি চুপি যান, আন্ডার কাভার যান, পুলিশ নিয়ে যান, এবং ওই স্পটগুলো আপনারা পয়েন্ট আউট করে ওখানে যান, নিরিবিলি যান। হোম মিনিস্টার সাহেব, আপনি তো আর্মির থেকে আসছেন, সব সুবিধা পাইছেন, 100% সুবিধা, আপনার কোনো অসুবিধা ছিল না। থাল বাসন হাঁড়ি বাতি যত কিছু আছে সব পাইছেন, গাড়ি পাইছেন, ড্রাইভার পাইছেন, চাকর পাইছেন, যত কিছু আছে সব কিছু পাইছেন, খাতা বালিশ সব জনগণের ট্যাক্সের টাকায় আপনি পাইছেন। এখন যেহেতু জনগণের জন্য আসছেন, আপনি যান না, একটু কাজ করেন না, দেখান না কি অসুবিধা হচ্ছে আপনার, কদিন থাকবেন আপনি। আবার আগামী জুন মাসে তো হয়তো আপনাদেরকে রিটায়ারমেন্ট আপনারা চলে যাবে, তাহলে আসে জুন আর 2 মাস, 8 মাস আছে, 8 মাসে একটু ক্ষমতা দেখেন। আপনি আর্মিতে মেশিন গান চালাতে পারেন, এখানে যদি মেশিন গান চালান না দেখি। লেফটেন্যান্ট জেনারেল সৌদি সাহেব, একটু আসেন, মাঠে আসেন, নেমে আসেন, রাস্তা দেখেন, রাস্তার যে ভেন্ডাররা আছে দেখেন, তারা গরিব, তাদের চেহারাটা একটু তাকায় দেখেন, ছবি তুলি দেখেন, তারা কি, তাদের তার গায়ে একটা গামছা আছে না, একটা কাপড় আছে না, একটা গেঞ্জি আছে শীতের সময়। যা হোক, আমি আমার আক্ষেপ থেকে, দুঃখ থেকে বলতেছি, আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি, ইউরোপ, লন্ডনে 6-7টি দেশ গেছি, লন্ডনে তো 6 বছর ছিলাম, আমেরিকাতে 32 বছর আছি। তাই আমার জীবনের এই সায়ান্নে আমি শুধু অনুরোধও করতে পারি, কিন্তু এক্সিকিউট করতে পারবো না। আমি কমপ্লেন করতে পারি, কিন্তু কোনো কার্যকারিতা করতে পারবো না। কার্যকারিতা করবেন আপনারা ভাই, আপনারা এই দেশের সন্তান, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের মাটি, বাংলাদেশের ধান মাছ যা ছিল আপনারা খাইছেন, খাইয়া বড় হয়েছেন, এবং চাকরিতে আপনারা যে সুবিধা পাইছেন, আল্লাহর কাছে শুকর বেজেন। আর এই রাস্তাঘাটে গিয়ে দেখেন একটা লোক মাথায় কাপড় দিয়ে ধান খেতে, পাট খেতে, ফুটপাতে কত কষ্ট করতেছে রে ভাই। একটু আপনাদের মধ্যে দয়া মায়া সৃষ্টি করেন এবং সাহায্য করেন, এবং একটা সিস্টেম চালু করেন যেন মানুষগুলো সুন্দর মতো থাকতে পারে। সাদাবাজিটা বন্ধ হোক, পুলিশের অত্যাচার বন্ধ হোক, এই 2টা জিনিস হইলে দেশে শান্তি এসে যাবে। বলে দিলাম 2টা জিনিস,
পুলিশের অত্যাচার আর সামরাবাজি, এই দুইটা যদি বন্ধ করতে পারেন আমার দেশ সোনার দেশ হবে, মালয়েশিয়া হবে, সিঙ্গাপুর হবে, কেন হবে না, সুইজারল্যান্ড হবে আমাদের দেশ। জায়গা দেখে সুইজারল্যান্ড কিরকম, তাহলে আপনাদের যে ধ্যান আছে ধ্যান ভাঙবে, যান আপনি সুইজারল্যান্ড যান, দেখে আসেন মানুষ কিরকম, সিস্টেম কিরকম। এই বলে আমি আজকে কথা শেষ করছি। আমি নিজে একজন অসুস্থ রোগী, ফুললি আমি ডিজেবল, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমার অনেক কষ্ট হয়েছে, ডায়াবেটিসে আমার অনেক নষ্ট হয়েছে। তো আপনাদের দোয়া করবেন আপনারা। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।